বডিতে কি কি থাকবে, কোথায় কোন ডিটেলসটা, সেই জিনিসটা এখানে দেওয়া আছে। এটা ফুল বডি, আপনার ডিসচার্জ নজেল যে জিনিসটা, এটা ডিসচার্জ মাউন্ট বলা হয়, যে মাউন্ট বলা হয়, এবং ডাটা প্লেট যে জায়গার মধ্যে ডাটাটা থাকে, ক্যারিং হ্যান্ডেল রয়েছে, প্রেসার গ্যাস রয়েছে, CO2 থাকলে সিও টুর মধ্যে কিন্তু প্রেসার গ্যাসটা শো করে না, থাকে না আর কি। তো এরপরে হ্যাঁ, আমরা সবাই জানি যে কিভাবে যারা কম বেশি ফায়ার এক্সটিংগুইশার দেখেছে চালান, মানে যারা অলরেডি স্ক্রিন শেয়ার অপারেট। আবার চলে গেছে স্যার। আমার চলে গেছে, ডিস্টার্ব করছে কেন? স্বপ্নিল, আপনি মাইকটা মিউট করে দেন। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা আচ্ছা, ফায়ার এক্সটিংগুইশার অপারেট করার জন্য আমাদের একটা ওয়ার্ড মনে রাখতে হবে, সেটা হচ্ছে পাস মেথড। দা PASS পাস। পাসটা কি? পুল দ্য পিন, যে পিনটা রয়েছে ওটা আমরা টেনে বের করে নিয়ে আসবো, ওটা একটা কেবলটার সাথে সিকিউর থাকে, প্লাস্টিকের কেবলটাই, ওটা ছিঁড়ে আমরা পিনটা বের করে নিয়ে আসবো। এইম এট দ্য বেস অফ দ্য ফায়ার, যে আপনার ফায়ারের বেস মানে গোড়ার মধ্যে আমরা এটা তাক করব, দেন স্কুইজ দা লিভার, আমরা ওই লিভারটা স্কুইজ করব, চাপবো, এবং সোয়েভ সাইড বাই সাইড, বা লেফট টু রাইট, রাইট টু লেফট, এরকম আমরা এটা ডানে বামে ঘুরিয়ে এটা সোয়েভ করব ওই ছোট আগুন হলে। এবং আমরা এ, যে বারবার ঝাঁকি দিয়ে, এটা ব্যবহার করার আগে ঝাঁকি দিয়ে তারপর আমরা এটা ইউজ করবো, কারণ সোডিয়াম বায়োকার্বনেট যেটা ড্রাই পাউডার, যে কেমিক্যালটার নাম ওটা হচ্ছে সোডিয়াম বায়োকার্বনেট পাউডার। ওই পাউডারটা স্ক্রিন ভিডিও চলে গেছে। সবাই কি এখন দেখতে পাচ্ছেন না? হ্যাঁ স্যার, আপনার স্ক্রিন শেয়ারটা একটু পর পর চলে যাচ্ছে, এটা আসলে কেন একটু চেক করে নিলে ভালো হবে। চলে যাচ্ছে কিনা? বন্ধ করে দাও তো এটা। এখন দেখা যাচ্ছে? না স্যার। দাঁড়ান,
একজনের ফোনের ক্যামেরা চালু, ক্যামেরাটা অফ করে দিতে পারেন। ক্যামেরার যে চিহ্ন ওটাতে যদি টিপ দেন তাহলে ক্রস টাইপের একটা আসবে, তখন অফ হয়ে যাবে। ডিসপ্লেটা দেখা যাচ্ছে এখন? না স্যার। এখন দেখা যাচ্ছে। এখন দেখা জি 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 দেখা যাচ্ছে। আবার কি হলো? এখন জি স্যার, এখন এখন জি এখন দেখা আসছে স্যার। যাচ্ছে। নেটওয়ার্ক জনিত প্রবলেমের কারণে সম্ভবত একটু দেখা জাস্ট যাচ্ছে না? নিচ্ছে আর কি। জি ধন্যবাদ স্যার। ওকে, ইটস ওকে, নো প্রবলেম। তাহলে আমরা যেটা দেখেছিলাম যে পাঁচ মেথড মধ্যে আমরা যে জিনিসটা এতক্ষণ পড়েছিলাম, সাইড বাই সাইড সোয়েব আপ করে ফায়ার এক্সটিংগুইশার ইউজ করে আমরা ফায়ার টা ফুট অফ করতে পারি, নিভাতে পারি। সাথে রয়েছে রেস রোল। আপনার রেস্কিউ, অ্যালার্ট, কনফাইন্ড, এক্সটিংগুইশ, ওয়ান রেস ইউ হ্যাভ টু উইন। যে আপনি ছোট আগুন দেখলে আপনার ফায়ার এক্সটিংগুইশার ইউজ করে আপনি রেস্কিউ করতে পারেন মানুষকে, কোনো একটা ছোট জায়গা থেকে ওখান থেকে নিয়ে আসতে পারেন, অ্যালার্ট করতে পারেন, কনফাইন করতে পারেন, এক্সটিংগুইশ করতে পারেন যে আগুনটা। দেন পুল দ্য পিন, এতক্ষণ যেটা বললাম যে কিভাবে আপনি ফায়ার এক্সটিংগুইশার ইউজ করবেন। সাথে হোস ফর ফায়ার, ফাইটিং ফায়ার, আপনি আহ, যখন আগুন নিভাতে যাবেন ওটার কি কি নিয়ম থাকতে পারে যেটা আপনি করতে পারবেন, কোনটা আপনি করতে পারবেন না ফায়ার ফাইটিং এর সময়, তো সেটা নিয়ে আলোচনা করব। এখন প্রথমত হচ্ছে ডোন্ট ফাইট দ্য ফায়ার ইফ, আপনি অবশ্যই ওটার সাথে ফাইট করবেন না আগুনের সাথে যদি মনে করেন আপনার কাছে ইফ ইউ ডোন্ট হ্যাভ এডুকুয়েট অর অ্যাপ্রোপ্রিয়েট ইকুইপমেন্ট, যদি আপনার কাছে এডুকুয়েট ইকুইপমেন্ট বা পর্যাপ্ত ইকুইপমেন্ট যদি না থাকে, যন্ত্রপাতি যদি না থাকে বা অ্যাপ্রোপ্রিয়েট, ধরেন আপনার একটা আগুন লাগলো ইলেকট্রিক্যাল ফায়ার, সেক্ষেত্রে আপনি আপনার সামনে আছে ওয়াটার ফায়ার এক্সটিংগুইশার, অবশ্যই আপনি এটা নিয়ে ফাইট করতে যাবেন না, সেতে ওটাতে হিতে বিপরীত হয়ে যাবে। দেন আপনার যদি কারেক্ট টাইপ অফ অর বাল্ক বা লার্জ অ্যামাউন্ট যদি ফায়ার এক্সটিংগুইশার না থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই এখানে আগুন নিভাতে যাবেন না। আবার দেখবেন যে ইউ মাইট ইনহেল টক্সিক স্মোক, যদি আপনি দেখেন যে এখানে টক্সিক গ্যাস তৈরি হয় বা স্মোক তৈরি হচ্ছে, যেটা সিনথেটিক ম্যাটেরিয়াল, যদি সিনথেটিক ম্যাটেরিয়াল যেমন আপনার কার্পেট থাকতে পারে, ফোম থাকতে পারে, সোফা বার্ন হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনি অবশ্যই ফায়ার ফাইটিং করতে যাবেন না। যেটা হাইড্রো সাইনেট উৎপন্ন হয়, যে বিষাক্ত গ্যাসগুলো উৎপন্ন হয়, অ্যামোনিয়া উৎপন্ন হয়, এগুলো উৎপন্ন হওয়ার পরে যদি আপনি দেখেন যে ওখানে বিষাক্ত গ্যাস উৎপন্ন হচ্ছে, অবশ্যই আপনি দুঃসাহসিকতা দেখিয়ে আপনি ওখানে ফায়ার ফাইটিং করতে যাবেন না। সো ইফ ইউর ইনস্টিংক্ট টেল ইউ ইউ নট টু, যদি আপনার ভিতরের মানুষ, ভিতরের আত্মা যদি বলে যে, ভিতরের জিনিস বলে যে আপনি পারবেন না ফায়ার ফাইটিং করতে, যে আপনার এটা বড় আগুন, আপনি বা আপনি আনকমফোর্টেবল ফিল করতেছেন যে এই জিনিসটা আপনি করতে পারবেন না, যে তাহলে আমি পালাই যাই এখান থেকে, তো বেটার আপনি ওখান থেকে চলে আসুন। দেন কিভাবে আপনি ওখান থেকে বেরিয়ে আসবেন যদি কোথাও আগুন লাগে? আগে আমার, চলে হ্যাঁ স্লাইডটা চলে গেল স্যার। এখন দেখা যাচ্ছে, দেখেন তো, দেখা যাচ্ছে? না স্যার। আচ্ছা, দাঁড়ান, টেকনিক্যাল ইস্যু হতে পারে। এখন দেখা যাচ্ছে? না স্যার।
দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, তাহলে আহ, যে জিনিসটা আমরা দেখি সেটা হচ্ছে কিভাবে ফায়ার থেকে আমরা এসকেপ করব, যে মানে আমি পালিয়ে আসবো বা ওইখান থেকে ছেড়ে আসবো ফায়ার অ্যাক্সিডেন্ট হলে। তো যদি দেখেন যে সিভিয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে বা ফায়ার অ্যাক্সিডেন্ট হয়েছে, সিভিয়ার ভাবে আগুন লেগেছে, সেক্ষেত্রে আপনি ড্রপ ইউর হ্যান্ড এন্ড নিজ ক্রলিং টু সেভ এরিয়া, আপনি হামাগুড়ি দিয়ে ওখান থেকে আস্তে আস্তে বেরিয়ে আসবেন। কারণ যখন কালো ধোঁয়া উৎপন্ন হয়, ধোঁয়াগুলো উপরে উঠতে চেষ্টা করে, আপনি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে আসেন সেক্ষেত্রে ধোঁয়াটা আপনার নাক দিয়ে ঢুকে যাবে। এই জন্য আপনার এই যে লোকটা যেভাবে হামাগুড়ি দিয়ে আসতেছে ওভাবে চেষ্টা করবেন আপনি হামাগুড়ি আসার জন্য। মাঝে মাঝে চেষ্টা করবেন যে আমরা অনেক সময় দম আটকে রেখে চেষ্টা করি যে অনেক আহ, একটু সামনে এগিয়ে যাওয়ার জন্য, যেন ধোঁয়াটা যেন আমার নাকের ভিতর গিয়ে আমাদের ফুসফুসে না যায়। দম অনেক সময় দেখুন, হোল্ড ইউর ব্রেথ অ্যাজ মাচ অ্যাজ পসিবল। যদি কালো ধোঁয়া দেখেন সেক্ষেত্রে, বা আপনাদের যদি কোনো ওয়ার্কার থাকে বা আপনাদের কোনো টিম মেম্বার থাকে, তাদেরকে এই কথা বলবেন যে আগুন লাগলে আহ হামাগুড়ি দিয়ে চলে আসার জন্য। এবং যত সম্ভব চেষ্টা করতে হবে ব্রিথটা কন্ট্রোল করে, ব্রিথটা একটু হোল্ড করে, যে আপনার শ্বাস প্রশ্বাসটা একটু আটকে রেখে তারপর আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে চলে আসার জন্য। ব্রেথ slowly through nose and using clothing as filter। আমরা যখন নাক দিয়ে নিঃশ্বাসটা নিব সেক্ষেত্রে কি করব, যে যদি হাতে কাপড় থাকে কাপড়টা নাকের মধ্যে দিব যেন এটা ফিল্টার হিসেবে কাজ করে। সেক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করব যে এইভাবে নাকের মধ্যে একটা কাপড় দিয়ে সুন্দর করে ওখান থেকে বেরিয়ে আসার জন্য। ডিল উইথ দ্য সিভিয়ার ইনসিডেন্ট, যেমন যদি কোনো একটা আপনার রুমে আটকা পড়েন, সেক্ষেত্রে দরজার নিচে এই ধরনের একটা টাওয়াল প্লেস উইথ ম্যাটেরিয়াল এট বেস অফ দ্য ডোর। যদি আপনি কোনো একটা রুমে আটকা পড়েন বা রুমের বাইরে আপনার দেখতেছেন যে আগুন লেগেছে, সেক্ষেত্রে একটা টাওয়েল, ভেজা টাওয়েল থাকতে ওটা ভিজিয়ে নিয়ে পরে এইভাবে আপনি দিয়ে দিবেন যেন এদিক দিয়ে স্মোকটা না আসে। দরজাটা অবশ্য বন্ধ রাখবেন, দ্য ডোর অল দ্য ডোর, অবশ্য ডোর আপনি বন্ধ রাখবেন। যদি সম্ভব হয় যে গ্লাসের উইন্ডো থাকে, তাহলে এটা ভেঙে ফেলার মতো একটা ম্যাটেরিয়াল বা কোনো একটা রড বা কোনো একটা ইকুইপমেন্ট বা ম্যাটেরিয়াল আপনি কালেক্ট করে রাখবেন, এটা ভেঙে ফেলার জন্য যদি নেসেসারি হয়। দেন যদি আপনার কাপড়ে আগুন লাগিয়ে যায়, হঠাৎ করে যদি আপনি যাচ্ছেন এমন অবস্থায় যদি কাপড়ে আগুন লেগে যায়, তাহলে আপনি ওখানে দাঁড়িয়ে পড়বেন, স্টপ অ্যান্ড ড্রপ। আপনি ওখানে স্টপ হয়ে যাবেন এবং মাটিতে শুয়ে পড়বেন এভাবে, এবং রোলিং করবেন, মাটিতে শুয়ে ডানে বামে রোলিং করে চেষ্টা করবেন অবশ্যই আগুন থেকে কাপড় থেকে আগুনটা নিভিয়ে ফেলার জন্য। ফায়ার সেফটি ম্যানেজমেন্ট, ফাইনাল যে পার্টটা রয়েছে ফায়ার সেফটি ম্যানেজমেন্ট। তাহলে ফায়ার সেফটি ম্যানেজমেন্ট হচ্ছে কি, মোস্ট কেস ফায়ার প্রিভেনশন ইনভলভ simple measures that can undertake using knowledge and how fires develop। তাহলে আমরা ফায়ার সেফটি ম্যানেজমেন্টের মধ্যে যেটা বুঝতে পারি কিভাবে আগুন নিয়ন্ত্রণ আনা যায়, কিভাবে আগুনটাকে মেজার করা যায়, এবং এটার নলেজ বা জ্ঞান আহরণ করা, এবং কিভাবে যে আগুন লাগে বা ডেভেলপ হয় সেই জিনিসটা আমরা এই ফায়ার সেফটি ম্যানেজমেন্ট থেকে জানতে পেরেছি। এবং সেভ লাইফস অ্যান্ড মিনিমাইজিং ড্যামেজ ওয়েন এ ফায়ার অ্যাকিউর, আমরা কিভাবে নিজের জীবন এবং অপর আমার কলিগ হতে পারে, আমার আত্মীয় স্বজন হতে পারে, ফ্রেন্ড সার্কেল হতে পারে, সেই 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 জিনিসটা আমরা এখান থেকে শিখতে পারবো বা শিখেছি। তাহলে আরেকটা জিনিস আমরা থ্রি ওয়ে টু অ্যাভয়েড ফায়ার চলে গেছে।
চলে গেছে? স্যারই দেখা স্যার। যাচ্ছে না। আমার আজকে এটা কেন সমস্যা করছে আমি বুঝতে পারছি না। স্বপ্ন সাহেব, আপনি ভিডিওটা অফ করে দিতে পারেন। স্বপ্নের রাজকুমার, আপনি ভিডিওটা অফ করে দিতে পারেন। এখন আশা করি দেখা যাচ্ছে, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে আপনার থ্রি ওয়ে টু অ্যাভয়েড ফায়ার ইনসিডেন্ট। কিভাবে আমরা ফায়ার ইনসিডেন্টটা অ্যাভয়েড করতে পারি, সেক্ষেত্রে রয়েছে কন্ট্রোল ফায়ার দ্য ফিউল সোর্সেস, যে আহ, আমাদের যে ফিউল আছে বা আপনার জ্বালানি তেল আছে বা ফ্লেমের ম্যাটেরিয়াল আছে, ওটাকে কন্ট্রোল করা। চলে গেছে। কন্ট্রোল, আমার এখানে তো শো করছে। সবার কি একই? আমার ডিসপ্লে দেখা যাচ্ছে না? না স্যার। ডিসপ্লে দেখা যাচ্ছে, শুধুমাত্র আপনার পেজটা দেখা যাচ্ছে, আপনার ওই যে শেয়ারটা অফ হয়ে যাচ্ছে। স্যার এখন আসছে। এখন দেখা যাচ্ছে? জি স্যার, এখন ঠিক জি আছে। স্যার, দেখা যাচ্ছে। হুম, হুম। আচ্ছা, তাহলে আমরা তিনভাবে ফায়ার ইনসিডেন্টটা কন্ট্রোল করতে পারি। সেক্ষেত্রে হচ্ছে কন্ট্রোল ফায়ার সোর্সেস, যে ফিউল সোর্সেস, যে তেল বা জ্বালানি তেল কোনো কিছু থাকলে ওটা আমরা কন্ট্রোল করতে পারি। কেউ কন্ট্রোল করতে পারি গেট বাল্ব বন্ধ করে দিয়ে, বা লিকেজ হলো ওটা থেকে যে কোনো একটা সিল আমরা এখানে সিল সিস্টেম করে ওটা বন্ধ করে দিতে পারি, বা ওখান থেকে ওই জিনিসটা সরিয়ে নিতে পারি। এবং কন্ট্রোল ইগনিশন সোর্স, যে যেখান থেকে আগুনটা উৎপত্তি হচ্ছে ওটা আমরা যে কোনো ভাবে এটা বন্ধ করে দিতে পারি। এটা সার্কিট ব্রেকার থাকলে সার্কিট ব্রেকারটা বন্ধ করে দিতে পারি, অথবা কোনো একটা হট ওয়ার্ক বা কোনো একটা স্পার্ক তৈরি হওয়ার সম্ভাবনা আছে, ওখান থেকে এটা বন্ধ করার সম্ভাবনা থাকতে পারে, বন্ধ করে দিতে পারি। কন্ট্রোল অক্সিজেন সোর্স, অক্সিজেন সোর্স যদি ফায়ার কোনো অক্সিজেন সোর্সটা কন্ট্রোল করা একটু ডিফিকাল্ট। কিরকম, আমাদের চারিদিকে তো কন্ট্রোল অক্সিজেন রয়েছে, সেক্ষেত্রে যদি ফায়ার অক্সিজেনের কোনো সিলিন্ডার থাকে ওখান থেকে এটা সরিয়ে নিতে পারি। দেন কন্ট্রোল ইগনিশন সোর্সের, যে ইগনিশন সোর্স যেটা রয়েছে একটু আগে যেটা বললাম, কিভাবে কন্ট্রোল ইগনিশন সোর্স করতে পারবো, যে আমরা কি করতে পারবো, পারমিট টু ওয়ার্ক সিস্টেম ডেভেলপ করতে পারি। আমরা সবাই জানি যে আপনাদের সবার কোম্পানিতে পারমিট টু ওয়ার্ক সিস্টেম মেনটেন করি। কোনো একটা হট ওয়ার্ক লোকেশনের ক্ষেত্রে আমরা চাইলে হট ওয়ার্ক পারমিট, অথবা কোনো একটা পেন্টিং এর ক্ষেত্রে পেন্টিং পারমিট আমরা অ্যাপ্লাই করে এটা অ্যাপ্রুভ করে নিতে পারি কাজ করার প্রপার কোঅর্ডিনেশনের জন্য। যেমন ensure the safe smoking policy designated smoking area, যে যে ক্ষেত্রে আমার স্মোকিং এরিয়াটা আমি ডেডিকেটেড করে রাখতে পারি। যেমন কিছু কিছু জায়গার মধ্যে প্রোহিবিটেড, এনফোর্সিং প্রোহিবিশনস অন ম্যাচেস, লাইটিং, লাইটার্স অ্যান্ড আদার্স পোটেনশিয়াল নেগেটিভ ফ্লেমস,
মানে আমরা চাইলে আমাদের কোম্পানিগুলোতে যে মেস বা লাইটার ওয়ার্কাররা যেটা ইউজ করে ওটা আমরা ওয়ার্কিং আওয়ারে ওদের সাথে যেন না থাকে সেটা আমরা এনশিওর করতে পারি। দেন ইগনিশন সোর্স যে ইকুইপমেন্ট গুলো রয়েছে, যদি কোনো ব্যক্তি ওখানে না থাকে, অ্যাটেন্ডেন্স না থাকে, যে কোনো একটা রেসপন্সিবল পার্সন না থাকে, সেক্ষেত্রে ওগুলো আমরা সোর্স গুলো বন্ধ রাখতে পারি। অবশ্যই টার্ন অফ করে রাখতে পারি, আইসোলেটেড করে রাখতে পারি, এবং টেকিং প্রিকশনস টু অ্যাভয়েড দ্য রিস্ক অফ আর্সন। কালকে আমরা আর্সন নিয়ে পড়েছিলাম যে আর্সনটা একটা ক্রিমিনাল অফেন্স। আমরা বলেছিলাম যে ইচ্ছাকৃতভাবে অনেকে আগুন লাগিয়ে দিতে পারে। এই ধরনের ব্যক্তি থেকে যদি আমরা সন্দেহভাজন কোন ব্যক্তিকে বুঝি বা আমাদের ইন্ডাস্ট্রিতে বা ফ্যাক্টরিতে বা আমাদের কাজের জায়গায়, তাহলে এটা নিয়ে আমরা প্রিকশন আমরা নিতে পারি, সতর্কতামূলক আমরা প্রিকশন নিতে পারি। তাহলে কন্ট্রোল অক্সিজেন সোর্সেস, আমরা কিভাবে অক্সিজেন সোর্সেসটা তার স্ক্রিনটা আবার চলে গেছে। স্যার আবার চলে গেছে স্যার। আচ্ছা, আহ আজকে তাহলে 10 মিনিট আমাকে একটু ব্রেক দিন, তাহলে আমরা 10 মিনিট একটা ব্রেক নিচ্ছি। আমরা একটু পর আবার ব্রেক করছি, 10 মিনিট। অপু ভাই আমি একটু সময় নেই। হ্যাঁ বলুন। আচ্ছা, নেটওয়ার্ক সমস্যা বলতে ওনার যার ডিসপ্লে চলে যাচ্ছে ওনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আমাদের এখানে নেটওয়ার্ক এখনো অ্যাভেলেবেল আছে, তো ডিসপ্লে আমার এখানে দেখা যাচ্ছে স্পষ্ট। তো আমি সবার কাছে ও রিকোয়েস্ট করব, সবার কাছে কি ডিসপ্লে দেখা যাচ্ছে নাকি সবারই চলে গেছে? আমি দেখতেছি না। স্যার আমি দেখতেছি না। তো আমার থাকার কথা, আমার এখানে জাস্ট ছবি দেখা যাচ্ছে। চলে গেছে। আচ্ছা, এটা আসলে নেটওয়ার্ক সমস্যার কারণে ডিসপ্লে চলে যায়, বাট আমাদের এখানে ডিসপ্লে অ্যাভেলেবেল আছে, এর মানে আমাদের নেটওয়ার্কও ঠিক আছে, আর যিনি হোস্টিং করতেছে ওনার নেটওয়ার্কও ঠিক আছে। তো কাইন্ডলি আপনার একবার সবাই লিভ নিয়ে, যাদের সমস্যা হচ্ছে লিভ নিয়ে রিকানেকশন করে আবার ঢুকেন, আপনার ট্রাই করে দেখেন। আমাদের তো সবারই সমস্যা হইতেছে, কারোই তো ঠিক নাই। আচ্ছা, 10 মিনিট একটা ব্রেক নিচ্ছি, আমরা আবার ঢুকবো।
আমার ডিসপ্লেতে দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে? জি স্যার, এখন দেখা যাচ্ছে। ওকে, তাহলে কিভাবে আমরা অক্সিজেনটা কন্ট্রোল করতে পারি? সেক্ষেত্রে আমরা closing all doors, windows, and other openings that are not required for the ventilations, uh, especially out of the working hours. আমরা কি করতে পারি? আমাদের যত উইন্ডো রয়েছে, ডোর রয়েছে, যেগুলো আমাদের দরকার নাই ভেন্টিলেশনের জন্য, সেগুলো আমরা বন্ধ রাখতে পারি ওয়ার্কিং আওয়ারের পরে। সেক্ষেত্রে আমরা অক্সিজেন সোর্সটা বন্ধ রাখতে পারি। তারপর শাটিং ডাউন ভেন্টিলেশন সিস্টেম ইজ নট এসেনশিয়াল। যদি আমরা ভেন্টিলেশন সিস্টেমটা প্রয়োজন না হয়, আমরা বন্ধ রাখতে পারি ওয়ার্ক প্লেসের মধ্যে। এবং অক্সিডাইজিং মেটেরিয়াল যেগুলো আছে, যেগুলো থেকে অক্সিজেন কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে অক্সিজেন প্রডিউস হতে পারে, এবং যে হিট সোর্সেস বা ফ্লেমের মেটেরিয়াল কাছে থাকলে ওই জায়গার মধ্যে আমরা অবশ্যই এই মেটেরিয়ালগুলো, অক্সিডাইজিং মেটেরিয়ালটা আমরা দূরে নিয়ে যেতে পারি। কন্ট্রোলিং দ্য ইউজ অ্যান্ড স্টোর অফ অক্সিজেন সিলিন্ডার। যদি আমরা কোনো কারণে ইন্ডাস্ট্রিয়াল, বিশেষ করে কোনো একটা ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিতে আপনার অক্সিজেন সিলিন্ডার স্টোর করি, সেক্ষেত্রে কয় বোতল অক্সিজেন বোতল রয়েছে, কয়টা রয়েছে সিলিন্ডার, সেটা আমরা রেকর্ড ডাউন রাখতে পারি। কয়টা খালি আছে, কয়টা ফিল আপ করা আছে বা ফুলফিল আছে, সেই জিনিসটা আমরা একটা আহ, আপনার নোটের মাধ্যমে বা একটা রেকর্ডের মাধ্যমে, ডাটার মধ্যে আমরা এটা রেকর্ড ডাউন রাখতে পারি। সেক্ষেত্রে আমাদের এটা কন্ট্রোল হচ্ছে। অথবা আমাকে অবশ্যই এনশিওর করতে হবে দে আর নট লিকিং অ্যান্ড লুকের অ্যাডুকুয়েট ভেন্টিলেটেড, অ্যান্ড আমাদের অ্যাডুকুয়েটলি ভেন্টিলেটেড, যে যে জায়গার মধ্যে এই স্টোরেজ গুলো করা আছে বা স্টোরেজ সিলিন্ডার গুলো দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এনশিওর করতে হবে যেন এটা লিক না হয়, এবং এটা প্রপারলি ভেন্টিলেটেড, যে এটা অবশ্যই যে ভেন্টিলেশন যেটা আছে এটা চালু আছে কিনা, বা যদি লিকিং হয়ও এটা যেন বাইরে চলে যায়। বুঝতে পেরেছেন? তো যে জায়গার মধ্যে আপনার অক্সিজেন এনরিচমেন্ট রয়েছে, ওই জায়গার মধ্যে আপনার অবশ্যই এনশিওরিং অক্সিজেন এনরিচ ব্যান্ড ফ্রম দ্য ইনার্ট গ্যাস জেনারেটর and similar are located outside the building and away from fuel sources and ignition source. সো যে জায়গার মধ্যে আমার অক্সিজেন এনরিচ হওয়ার ব্যান্ড রয়েছে, সেই জায়গার মধ্যে ইনার্ট গ্যাস, নিষ্ক্রিয় গ্যাসের জেনারেটর অথবা সিমিলার, সেটা বিল্ডিং এর বাইরে রাখতে হবে। এবং ফ্রম ফিউল সোর্সেস, যে জায়গার মধ্যে অক্সিজেন এনরিচ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে ফিউল মানে যারা কোনো ফ্লেমেবল মেটেরিয়াল বা ফ্লেমেবল লিকুইড যদি ওখানে থাকে, ওটা ওই বিল্ডিং থেকে দূরে রাখতে হবে। এবং আগুন লাগার যে সম্ভাব্য যে জিনিসগুলো আছে, অক্সিজেন বেড়ে যাওয়ার ওই এরিয়া থেকে ওই ফিউল বা ইগনিশন সোর্সটা দূরে রাখতে হবে। তাহলে রিপ্লেস ফ্লেমেবল ম্যাটেরিয়ালস উইথ আপনার সাবস্টেন্স উইথ লেস হ্যাজার্ডাস অল্টারনেটিভ। তো আমরা অনেক সময় করতে পারি কি, যে ফ্লেমেবল মেটেরিয়াল যেটা রয়েছে বা সাবস্টেন্স রয়েছে, এটাকে রিপ্লেস করে অন্য একটা লেস হ্যাজার্ডাস বা লেস ফ্লেমেবল মেটেরিয়ালস আমরা ওখানে রিপ্লেস করে দিতে পারি। তাতে রয়েছে এনশিওর ফ্লেমেবল মেটেরিয়ালস, লিকুইড অ্যান্ড গ্যাসেস আর হ্যান্ডেল, ট্রান্সপোর্ট, স্টোর অ্যান্ড ইউজ প্রপারলি। যখন আমরা এগুলো এক জায়গা থেকে এক জায়গায় ট্রান্সফার করব, হ্যান্ডেল করব, অথবা কোথাও শিফট করব, স্টোর করব, সেটা অবশ্যই আমাদের যথাযথভাবে করতে হবে। এনশিওর adequate separation distance between flammable material and essential in a store area. অবশ্যই আমরা আলাদা আলাদা ডিস্টেন্স মেনটেন করে এই ফ্লেমেবল ম্যাটেরিয়াল গুলো আমরা স্টোর করব। স্টোর হাইলি ফ্লেমেবল সাবস্টেন্স অ্যান্ড ইন ফায়ার সেটিংস
স্টোর, আপনার যেই জায়গার মধ্যে ফ্লেমেবল ম্যাটেরিয়াল গুলো রয়েছে এখানে অবশ্যই ফায়ার প্রুফ বা ফায়ার রেজিস্ট্যান্স যে জিনিসগুলো আছে এগুলো অবশ্যই রাখতে হবে স্টোর রাখতে হবে। যদি where it is necessary to keep highly flammable materials in area, work areas, যে জায়গার মধ্যে আমাদের হাইলি ফ্লেমেবল ম্যাটেরিয়াল রয়েছে অবশ্যই ওখানে make certain that only minimum quantity in present and that materials is kept in fire resistance cabinet। যে জায়গার মধ্যে আমাদের ফ্লেমেবল ম্যাটেরিয়াল মানে সহজে দাহ্য পদার্থগুলো আছে আমরা চাইবো খুব কম সংখ্যক রাখার জন্য এবং এমন একটা ক্যাবিনেট বানিয়ে রাখবো যেটাতে আগুন মানে লাগার বা আগুন জ্বলার সম্ভাবনা ফায়ার প্রুফ ক্যাবিনেট দিয়ে এটা ওইটার ভিতর রেখে দিব আমরা। তাহলে ফায়ার প্রোটেকশন অ্যাক্টিভ কন্ট্রোল মেজার, আমরা ফায়ার প্রোটেকশনের জন্য অ্যাক্টিভ কন্ট্রোল মেজার কি কি ইউজ করতে পারি? ফায়ার অ্যালার্ম সিস্টেম ইউজ করতে পারি, স্মোক এন্ড হিট ডিটেক্টর ইউজ করতে পারি, ইমার্জেন্সি লাইট ইউজ করতে পারি, লাইটিং স্প্রিংকলার সিস্টেম ইউজ করতে পারি, ফায়ার এক্সটিংগুইশার ব্ল্যাঙ্কেট এন্ড ফায়ার রিল অর হোস ইউজ করতে পারি, হোস রিল। তো এটা হচ্ছে টোটাল আপনার ডায়াগ্রাম কিভাবে ফায়ার সিস্টেমটা ম্যানেজমেন্ট সিস্টেমটা ফায়ার সিস্টেমটা কাজ করে। আমরা এটা হচ্ছে একদম বাটন যেটা চাপ দিলে ফায়ার যে অ্যালার্মিং সেটা চালু হয়ে যেতে পারে। আপনার অ্যাড্রেস আবার হিট ডিটেক্টর, অ্যাড্রেস আবার স্মোক ডিটেক্টর, এখানে দুটো রয়েছে, একটা হিট ডিটেক্ট করবে একটা হচ্ছে স্মোক ডিটেক্ট করবে এবং স্মোক ডিটেক্টরের সাথে রয়েছে আপনার কনভেনশনাল বাটন রয়েছে, হিট ডিটেক্টর রয়েছে, কনভেনশনাল মডিউল রয়েছে। সো এটা কত ওয়াট দিয়ে চলবে, সোর্সেস মানে কারেন্ট কতটুকু, 224 ভোল্টেজ দিয়ে সোর্স দিবে এবং এর সাথে রয়েছে যে অ্যাড্রেসেবল ফায়ার অ্যালার্ম প্যানেল, এটা হচ্ছে ফায়ার অ্যালার্ম প্যানেল, এটার সাথে আপনার আগুনের সাথে সম্পর্ক যে আর ডিভাইস কন্ট্রোল মডিউল, যে আপনার এটা হচ্ছে কিভাবে হয় দ্য ফায়ার পাম্প এলিভেটর ভেন্টিলেশন, এটা যখন চালু হবে এটার সাথে লিঙ্ক আপ হয়ে আপনার ফায়ার অ্যালার্মটা বেজে উঠবে। দেন আপনার সাথে লাইট, এই যে লাইট আপনার রেড লাইট ব্লিঙ্কিং করা শুরু করবে এবং সাথে ফায়ার অ্যালার্ম যে বেল সেটাও বেজে উঠবে। তো ফর এক্সাম্পল এটা হচ্ছে ফায়ার অ্যালার্ম, যে এই ধরনের আপনি দেখবেন অনেক সময় ফ্ল্যাশ লাইটের মতো জ্বলে উঠবে রেড লাইট, আর এটা হচ্ছে স্মোক ডিটেক্টর। আপনারা বিভিন্ন অফিসে ফ্যাক্টরিতে এই ধরনের ডিভাইসগুলো দেখতে পাবেন। হিট ডিটেক্টর, কোথাও আগুন লাগলে আগুনের তীব্রতাটা এটা পরিমাপ করে আপনাকে সিগন্যাল পাঠাবে। স্প্রিংকলার সিস্টেম, যে আপনার আগুন লাগলে অটোমেটিক্যালি এটা থেকে পানি বের হয়ে সেন্সরের মাধ্যমে ওখানে আপনার আগুন নিভাইতে সাহায্য করবে এই ধরনের, এটা হচ্ছে স্প্রিংকলার সিস্টেম। অনেক অফিসের মধ্যে বা অনেক ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিতে আপনার ফায়ার ব্ল্যাঙ্কেট থাকে, স্টোরেজ থাকে এই ধরনের কোন একটা বক্সের মধ্যে থাকে, অথবা হটওয়ার্ক লোকেশন, আমরা গতকালকে পড়েছিলাম হটওয়ার্ক লোকেশনের মধ্যেও ফায়ার ব্ল্যাঙ্কেট দিয়ে কাভার আপ করে দিতে হয়। তারপর হচ্ছে একটি যদি কোথাও আগুন লাগে সেক্ষেত্রে আমরা ফায়ার ব্ল্যাঙ্কেট বা কারো শরীরে আগুন লাগলে তাকে এভাবে মাটিতে আস্তে করে এভাবে আপনি ধাক্কা দিয়ে বা না দিয়ে আপনি আস্তে করে ওকে মাটিতে শোয়াই দিয়ে সাথে ফায়ার ব্ল্যাঙ্কেট দিয়ে আপনি তার শরীর থেকে আগুন নিভাতে পারবেন, বা কোথাও আগুন লাগলে ফায়ার ব্ল্যাঙ্কেট দিয়ে আগুনটা নিভাতে পারবেন এভাবে। এবং এটা হয়েছে আপনার হোস, কিছু কিছু হোস এইভাবে রয়েছে, এই ধরনের কালো বা গোল পানি হোজের মতো। তো এই হোসটা বিভিন্ন স্টোরেজ বা ফ্লোরের মধ্যে আপনার থাকে এবং এটাতে অটোমেটিক্যালি আপনার যখন এটা কয়েলটা রিকয়েল করে আপনার বের করে নিয়ে এসে সরাসরি কোনো একটা আগুনের সাথে ফাইট করতে পারবেন। আর এটা হচ্ছে 2.5 হোস, 2.5 হোস, এটা সুন্দর করে লাইন আপ করতে হবে। প্রথমে লাইন আপ করার পরে কানেকশনটা ফায়ার হাইড্রেন্টের সাথে দিতে হবে, দেন এটা দিয়ে ফায়ার ফাইটিং করতে হবে। সাথে এখানে থাকবে নজেল, এই জায়গার মধ্যে থাকবে নজেল। দেন এগুলো হচ্ছে অবশ্যই দা ফায়ার হাইড্রেন্ট সিস্টেমের যেগুলো হচ্ছে, এটা হচ্ছে ফায়ার হাইড্রেন্ট হোস নজেল, বিভিন্ন ধরনের নজল রয়েছে এখানে। কিছু জেট নজল রয়েছে মানে একদম কুলিং নজল রয়েছে সরাসরি যাবে, আর জেট নজল স্প্রে নজল মানে স্প্রের মতো গোল বৃত্তাকার, যেটা আপনার মুখে যেন তাপটা না আসে স্প্রে নজল দিয়ে আপনি সামনে ফায়ার ফাইটিং করার জন্য এই ধরনের
স্প্রে নজল গুলো ইউজ করা হয়। ফায়ার হাইড্রেন্টের সাথে কানেকশন দিবেন, কানেকশন দেওয়ার পরে আপনার এই 2.5 হোস, এটা হচ্ছে 2.5 হোস, এটার সাথে এটা যাবে। যখন আপনি সোজা আগুন নিভাতে যাবেন, এই ধরনের নজল গুলো ইউজ করা হয়। এই চিকন নজল গুলো সোজাসুজি এটার সাথে, এটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল, এটার সাথে এটা লিঙ্ক হয়ে এটা দিয়ে পানি বের হবে। এবং যখন আপনি একজন আপনার ফায়ার ফাইটিং করবে, এটা দিয়ে আরেকজন কোলিং করবে, যেন তাপটা তার মুখে অথবা তার শরীরে না আসে। ওকে, কিভাবে আপনার ফায়ার হাইড্রেন্টের সাথে হোসটা কানেক্ট করবেন? আপনি এখান থেকে হোসটা বের করে নিয়ে আসবেন, নজল সহ কানেক্ট করবেন নজলের সাথে। আবার এক মাথা কানেক্ট করবেন, এক প্রান্ত কানেক্ট করবেন আপনি হাইড্রেন্টের সাথে, এক মাথা বা এক পাশটা কানেক্ট করবেন আপনার নজলের সাথে। সাথে আপনি যখন রেডি হবেন, ওটা যখন পানির ফ্লোটা যখন আপনি অ্যাক্টিভ করে দিবেন, সঙ্গে সঙ্গে এটা এইম করবেন আগুনের দিকে। এবং এইম করার সাথে সাথে এখানে একটা নজলের সাথে হ্যান্ডেল রয়েছে, এটা স্প্রে করে সুন্দর করে হাত দিয়ে ঘুরিয়ে পরে আগুনের দিকে এইম করলে সাথে সাথে পানি বের হয়ে আগুনটা নিয়ন্ত্রণে আসার জন্য চেষ্টা করবে। সবাই আমরা এটা দেখেছি, ফায়ার জ্যাকেট, ব্রিথিং অ্যাপারেটস, সেলফ কন্টেন্ট ব্রিথিং অ্যাপারেটস। এটা হচ্ছে আপনার যারা ফায়ার ফাইটিং করে, ফায়ার ব্রিগেডের যারা কাজ করে, এই ধরনের পিপি আপনার অবশ্যই পরে ফায়ার ফাইটিং করতে হবে। এটা কেন লাগবে? যদি কোনো টক্সিক গ্যাস তৈরি হয়, সেক্ষেত্রে ব্রিথিং এ প্রবলেম হতে পারে। এই জন্য সেলফ কন্টেন্ট ব্রিথিং অ্যাপারেটস ইউজ করে, আপনার বিএসএট ইউজ করে ওখানে যেতে হবে ফায়ার ফাইটিং এর ক্ষেত্রে। এই ধরনের পিপি পরে, এগুলো হচ্ছে ফায়ার প্রুফ জ্যাকেট, এগুলো পরে আপনাকে অবশ্যই ফায়ার ফাইটিং এর জন্য যেতে হবে। যারা হট ওয়ার্ক করবে, হট ওয়ার্কের ক্ষেত্রে এই ধরনের পিপি অবশ্যই পরতে হবে। যেমন ওয়েল্ডিং ক্যাপ রয়েছে, ডাস্ট মাস্ক রয়েছে, লেদার জ্যাকেট রয়েছে, লেদার আপনার লং প্যান্ট রয়েছে, সাথে হেলমেট, সেফটি গ্লাভস, এগুলো সব পরে আপনাকে অবশ্যই, বা আপনাদের যারা ওয়ার্কার আছে তারা অবশ্যই এনশিওর করবেন এই ধরনের পিপি পরে যেন হট ওয়ার্কটা করে, যেন কোনো ধরনের স্পার্ক বা আগুনের কণা যেন ওনাদের শরীরে না আসে। তো হট ওয়ার্ক প্রিকশন, হট ওয়ার্কে আমরা কি ধরনের প্রিকশন নিতে পারি? আপনার অবশ্যই ফায়ার অ্যালার্ম যেটা হবে, ফায়ার অ্যালার্মের মধ্যে অবশ্যই ফায়ার অ্যালার্ম যে সুইচটা রয়েছে ওটা স্পেসিফিক, এটা অবশ্যই ফ্রি ফ্রম অবস্ট্রাকশন, যেন কোনো ধরনের অবস্ট্রাকশন না থাকে, ওখানে রিচ করার জন্য, পৌঁছে যাওয়ার জন্য কোনো ধরনের অবস্ট্রাকশন না থাকে। সেক্ষেত্রে অবশ্যই ফায়ার অ্যালার্মের আশেপাশে ফ্রি রাখতে হবে, কোনো ধরনের অবস্ট্রাকশন বা কোনো একটা ধরেন চেয়ার বা টেবিল বা বক্স যেন ওটার আশেপাশে না থাকে, যেটার মাধ্যমে আপনার যেতে বাধাপ্রাপ্ত হন। সো এবং ওয়ার্কাররা অবশ্যই পিপি ইউজ করতে হবে, এটা হট ওয়ার্কের ক্ষেত্রে প্রসিডিওর। ফায়ার এক্সটিংগুইশার মানে স্ট্যান্ড বাই, যখন হট ওয়ার্ক করবে অবশ্যই ফায়ার এক্সটিংগুইশার স্ট্যান্ড বাই রাখতে হবে। এবং যে ইকুইপমেন্ট গুলো ইউজ করা হয় যে হট ওয়ার্কের ক্ষেত্রে, অবশ্যই অবশ্যই এটা গুড কন্ডিশনে থাকতে হবে। সো আমরা প্যাসিভ কন্ট্রোল মেজার হিসেবে কি দেখতে পারি? ধরেন আমরা তো অনেক সময় ফায়ার হাইড্রেন্ট বা ফায়ার এক্সটিংগুইশার ইউজ করি, এটা হচ্ছে অ্যাক্টিভ। প্যাসিভ ক্ষেত্রে আমরা আমাদের কোনো ফ্যাক্টরি বা কোনো মিনি ইন্ডাস্ট্রিতে অনেক সময় আমরা দেখি যে ফায়ার রেসিস্ট্যান্স ওয়াল, যে ফায়ার রেসিস্ট্যান্ট ওয়াল করতে পারে, যেটাতে আগুন না লাগলেও আগুন এটা জ্বলবে না, এটা দেওয়ালটা জ্বলবে না। তাহলে সিমেন্ট ডোর এই ধরনের ফায়ার রেসিস্ট্যান্স ইকুইপমেন্ট বা এমন ভাবে মেটেরিয়াল ইউজ করতে পারে যেটাতে আগুন মানে ফায়ার অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও যেন এটা না বার্ন না হয়। এবং আমরা আরো কি কি দেখতে পারি? এই ধরনের সাইনেজেস আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে দেখে থাকি, যে ফায়ার এক্সিট ডোর, কোনো সময় যদি আগুন লাগে সেক্ষেত্রে এই ধরনের ফায়ার
সাইনেজ গুলো খুবই কাজ দেয়, যেটা সহজে বোঝা যায় যে কোথা থেকে আমরা কোন পাশ থেকে বের হলে আমরা নিরাপদ জায়গায় চলে যেতে পারি বা মাস্টারিং বা অ্যাসেম্বলি পয়েন্টে যেতে পারি। এটা হচ্ছে ইমার্জেন্সি ডোর। আমরা বাংলাদেশে অনেক সময় দেখি কি ইমার্জেন্সি ডোর, আমরা মনে করি যে ইমার্জেন্সি ডোর গুলো কোনো সময় লাগে কোনো সময় লাগে না, অনেক সময় আমরা ভাঙা জিনিসপত্র নিয়ে গিয়ে ওখানে রেখে দিই। অবশ্যই কোনো ধরনের ম্যাটেরিয়াল বা ফার্নিচার এটার সামনে রাখা যাবে না, যে আমরা এই 5 মিনিট বা 10 মিনিট বা একদিনের জন্য রাখতেছি পরবর্তী সরাই ফেলবো। তাহলে ওই রাখার পরে একদিন দুদিন যাওয়ার পরে মনে হবে যে এগুলো ওই আছে তো আছে, এটা তো ব্যবহার হচ্ছে না। তো সেক্ষেত্রে অবশ্যই এই ডোর গুলো দেখলে, এই ফায়ার ইমার্জেন্সি ডোর গুলো অবশ্যই এখানে ফ্রি ফ্রম অবস্ট্রাকশন, মানে যে কোনো ধরনের ম্যাটেরিয়াল যেন এখানে ভাঙা জিনিস বা কোনো জিনিসই এখানে রাখা যাবে না, যেটা যে এই ডোরটা আমরা ওখান থেকে বের হয়ে না পারি। সো বিভিন্ন জায়গার মধ্যে আমরা এই ধরনের সাইনেজ দিতে পারি যে যেখানে স্মোকিং করা যাবে না ওখানে নো স্মোকিং সাইনেজ। তা ফায়ার ডোর কিপ শাট, এটা ফায়ার ডোর হিসেবে ইউজ করা হয়, এটা অবশ্যই বন্ধ রেখে আনলক ছাড়া এভাবে রাখতে হবে। এবং অ্যাসেম্বলি বা মাস্টারিং পয়েন্ট, যেখানে কোনো একটা ইমার্জেন্সি টাইম হলে কোথায় গিয়ে লোকজন দাঁড়াবে ওই জিনিসটা আমরা ডেজিগনেটেড করে দিতে পারি। ডেজিগনেটেড করে দিতে পারি মানে আপনার অবশ্যই ওখানে গিয়ে হেড কাউন্টের জন্য, একটা বিল্ডিং এ 20 জন কাজ করতেছে বা একটা ফ্যাক্টরিতে 200 জন কাজ করতেছে, ওখানে আপনার কোনো ইমার্জেন্সি টাইম হলে কোথায় গিয়ে দাঁড়াবে ওটাকে বলা হয় অ্যাসেম্বলি পয়েন্ট, ওখানে গিয়ে দাঁড়াতে পারবে। তখন বুঝতে সুবিধা হবে যে কে বের হলো অথবা কে আটকে আছে এখনো পর্যন্ত, কাকে রেস্কিউ করতে হবে এটা বোঝার জন্য আমাকে অবশ্যই অ্যাসেম্বলি পয়েন্ট এনশিওর করতে হবে এবং সাইনেজটা দিতে হবে। ফায়ার এক্সটিংগুইশার যেখানে থাকবে অবশ্যই সাইনেজটা ওখানে দিতে হবে। যদি কোনো ফ্লেমের ম্যাটেরিয়াল থাকে ওই সাইনেজটা, রিস্ক অফ ফায়ার ওই ধরনের সাইনেজটা আপনার দিতে হবে। ফায়ার সেফটি রুলস এন্ড রেসপন্সিবিলিটি, ফায়ার সেফটির মধ্যে কি কি রয়েছে, একজন ফায়ার সেফটি অফিসারের মধ্যে কি কি দায়িত্ব থাকবে তার অবশ্যই গভর্নমেন্ট রুলস অনুযায়ী তার যে দায়িত্ব, জেনারেল ফায়ার সেফটি ডিটেকশন প্রোটেকশন সিস্টেম সম্পর্কে তার অবশ্যই নলেজ থাকতে হবে এবং অ্যাকর্ডিং টু কাস্টমার এন্ড গভর্নমেন্ট রুল তার কি কি দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে ফায়ার সেফটির উপরে, ডিটেকশন করা প্রোটেকশন করা সিস্টেমের উপরে, এগুলো সম্পর্কে তার নলেজ থাকতে হবে এবং ওটা সম্পর্কে তার অবশ্যই জানা থাকতে হবে। Then must be well familiar with setting up and following up firefighting equipment. তার যে ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট গুলো রয়েছে তার ফ্যাক্টরিতে বা তার ইন্ডাস্ট্রিতে, ওগুলো সম্পর্কে অবশ্যই তার নলেজ এবং অবগত থাকতে হবে কিভাবে সে এটা অপারেট করবে ইমার্জেন্সি টাইমে অ্যাজ পার ফায়ার প্রিভেনশন অ্যাক্ট। যে আপনার যে রিক্রুটমেন্ট ফায়ার প্রিভেনশন অ্যাক্ট এবং যে কোম্পানির রিকোয়ারমেন্ট, এই কোম্পানিতে কি ধরনের ফায়ার এক্সটিংগুইশার লাগবে বা কি ধরনের ফায়ার হোজ বা ফায়ার টোটাল ফায়ার ম্যানেজমেন্ট প্ল্যান সম্পর্কে তার অবশ্যই ধারণা থাকতে হবে। মনিটর এনশিওর দ্যাট ফ্যাসিলিটি অফ দ্য ফায়ার হাইড্রেন্ট, কিভাবে সে ফায়ার হাইড্রেন্টটা অপারেট করতে হবে এটা ডেইলি মনিটর করতে হবে এবং এটা ঠিকমতো কাজ করতেছে কিনা, সেটাও ফায়ার পাম্প ঠিকমতো কাজ করতেছে কিনা সেটা তাকে অবশ্যই দেখতে হবে। সে যখন সাইট ভিজিট করবে ফায়ার সেফটি অফিসার, সে অবশ্যই ইকুইপমেন্ট গুলো ডেইলি চেক করবে। ওখানে একটা চেক লিস্ট থাকতে হবে যে চেক করার পর কয় তারিখ ডেট দিয়ে তার সিগনেচারটা করে দিতে হবে সে এটা চেক করেছেন। তো অবশ্যই যদি বড় ইন্ডাস্ট্রি হয়, 4 নম্বরে যদি বড় ইন্ডাস্ট্রি হয় ওখানে ফায়ার ফাইটিং টিম রেস্কিউ টিম সেট করে থাকতে হবে এবং এটা প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য বা ডিপার্টমেন্টের সাথে এটা সম্পৃক্ত রেখে অনেক সময় মানে বড় বড় ইন্ডাস্ট্রি গুলোতে একটা সেফটি টিম থাকে বা ডিপার্টমেন্ট থাকে, তাদের কিছু কিছু লোক ভাগ করা থাকে যে কে ফায়ার ফাইটিং করবে কে রেস্কিউ করবে। তো ছোট কোম্পানি হয় ডেজিগনেটেড কিছু পার্সন দিয়ে সিলেক্টেড করে কে ফায়ার ফাইটিং করবে ছোট আগুন হলে বা বা কে রেস্কিউ করবে, এটা আগে থেকে সিলেক্ট করে দিতে হবে। এটা কার দায়িত্ব? সেফটি অফিসারের দায়িত্ব। টু এনশিওর ইন-হাউস ফায়ার ফাইটিং the fire training for firefighting rescue
নিউ অ্যান্ড ওল্ড এমপ্লয়ি সিকিউরিটি পার্সোনাল। ওকে, তার অবশ্যই এনশিওর করতে হবে, নিশ্চিত করতে হবে যে তাদের ওখানে যারা এমপ্লয়ি আছে ওটার ফায়ার ট্রেনিং সম্পর্কে, যারা ফায়ার ফাইটার টিম আছে, রেস্কিউ টিম আছে, তাদেরকে অবশ্যই ভালো করে ট্রেনিং দিতে হবে ফায়ার ট্রেনিং এর, ফায়ার সেফটির উপরে, হোক সে পুরাতন অথবা নতুন। কন্ডাক্টিং মান্থলি or fortnightly ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি ইভাকুয়েশন ড্রিল। আমরা মাঝে মাঝে দেখি যে মান্থলি অথবা 15 দিনে কিছু ফায়ার ড্রিল হয়। মানে ইমার্জেন্সি টাইম হলে কিভাবে বেরিয়ে আসতে হবে, সাইলেন্ট বাজলে কিভাবে আমরা একজন আরেকজনকে সতর্ক করে ইমার্জেন্সি ডোর দিয়ে বেরিয়ে আসব, সেই জিনিসটা এক মাসে বা 15 দিনে একটা মক ড্রিল বলা হয়। মানে এটা সিনারিও বেস করে আমরা লোকজনকে শিখাতে পারি যেন ইমার্জেন্সি টাইমে এরা খুব সহজেই বেরিয়ে আসতে পারে। সেক্ষেত্রে লোকজন বা যারা কর্মচারী বা কর্মকর্তা রয়েছে তাদেরকে আমরা অ্যালার্ট করে দিতে পারি বা সতর্ক করে দিতে পারি। সুইটেবিলিটি অফ সেফটি ফায়ার সেফটি অফিসার, তাহলে কি কি থাকতে পারে, মানে তার কি কি আরো গুণ থাকতে পারে। ফার্স্ট রেট কমিউনিকেশন স্কিল, তাকে অবশ্যই তার কমিউনিকেশনটা খুব স্ট্রংলি করতে হবে। দা এবিলিটি টু অর্গানাইজ, মানে তার টিমটা সে কিভাবে অর্গানাইজ করবে, সে অবশ্যই এটা নিয়ে ধারণা থাকতে হবে। দ্য অ্যাপটিটিউড টু গেইন নিউ স্কিল এন্ড নলেজ, সেফটি অফিসারের অবশ্যই তার মানে তার আচার থাকতে বা তার এমন নতুন স্কিল বা নলেজ তার শিকার মতো আগ্রহ থাকতে হবে। ফিজিক্যালি এবিলিটি, দ্য ফিজিক্যাল এবিলিটি টু ক্যারি আউট দ্য রোলস ইন ইমার্জেন্সি, তার অবশ্যই সে যে রোল প্লে করে সেফটি অফিসার, সে ফিজিক্যালি ফিট আছে কিনা, অবশ্যই তার ক্যাপাবিলিটি আছে কিনা, তার এবিলিটি আছে, সক্ষমতা আছে কিনা, সেটাও তার দেখতে হবে একজন ফায়ার সেফটি অফিসারের ক্ষেত্রে। এবং গুড রিলায়েবিলিটি, সে অবশ্যই আস্থাভাজন হতে হবে লোকজনের, যে সে যে রেসপন্সিবিলিটি নিচ্ছে লোকজন সেটা বিশ্বাস করতে পারে মতো, যে সে সেফলি কাজটা করতে পারবে বা তাদেরকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারবে, এই ধরনের বিশ্বাস বা আস্থা থাকতে হবে। ওকে, ফায়ার সেফটি অফিসারের ডিউটি ডিউরিং ফায়ার। এখন যে ফায়ার সেফটি অফিসার রয়েছে তার কি কি ডিউটি থাকতে পারে, সে অবশ্যই যখন আগুন লাগবে সে হাই ভিজিবল। অনেক সময় আমরা দেখি যে কিছু কিছু বেস রয়েছে, বেস মানে গায়ে পড়ে, খুব দূর থেকে যদি লাইট পড়ে বা এটা জ্বলে ওঠে, মানে লাইটিং হয়, রিফ্লেক্টিং হয়, তো হাই ভিজিবিলিটির জায়গায় অর আদার্স মিনস অফ আইডেন্টিফিকেশন, অন্য কিছু হতে পারে বা হেলমেট থাকতে পারে, যে রেড কালার হেলমেট বা রেড কালার হেলমেটের সাথে যে হাই ভিজিবিলিটি ট্যাপ লাগিয়ে রেখে মানুষ খুব সহজে আইডেন্টিফাই করতে পারে যেন যে এটা সেফটি অফিসার। Walking towards the fire escape that you intend to use. So, close doors, close windows. আপনি কিভাবে বেরিয়ে আসবেন, যদি ক্লোজ উইন্ডোজ থাকে, ক্লোজ ডোর থাকে, এটা খুলে দিতে হবে। মিট দ্য অ্যাসেম্বলি পয়েন্ট ফর রোল কল বা হেড কাউন্ট। আপনি যখন একজন ফায়ার সেফটি অফিসার, আগুন যখন লাগে তখন সবাইকে বের করে নিয়ে এসে অ্যাসেম্বলি পয়েন্টে যখন সবাই দাঁড়ায় তখন সবাই হেড কাউন্ট করতে হয় যে কে আসছে বা কে এখন আটকা পড়ে আছে। এটা হচ্ছে ফায়ার সেফটি অফিসারের দায়িত্ব। ইফ অল লোকেশন ইন ইউর এরিয়াস হ্যাভ বিন ফুললি লকড, যদি আপনি ইনফর্ম দেম ইনচার্জ, যদি ধরেন একটা ফ্লোরের মধ্যে আরেকজন ইনচার্জ রয়েছে, আপনি একজন ফায়ার সেফটি অফিসার, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই দরজা বা ওই এরিয়াটা কোনো অবস্থায় ক্লোজ হয়ে আছে, তখন যে ইনচার্জ আছে অবশ্যই তাকে জানাতে হবে। ইফ এনিওয়ান হ্যাজ রিফিউজ টু লিভ বিল্ডিং, যদি হ্যাঁ আমার এখন মোবাইল একটা হারিয়ে গেছে, আমি এটা খুঁজে না পাওয়া পর্যন্ত আমি আসবো না, আমি 6 তলায় আছি, আমাকে এখন নিচের তলায় বা মাস্টারিং পয়েন্ট বা অ্যাসেম্বলি পয়েন্টে চলে যেতে হবে, কিন্তু সে আসতে চাচ্ছে না, কেন আসতে চাচ্ছে না, তার মোবাইল একটা হারিয়ে গেছে, তার বা মানি ব্যাগ হারিয়ে গেছে, সে ওটা খুঁজে নিয়ে তারপর আসবে। সেক্ষেত্রে অবশ্যই যে ইনচার্জ আছে তাকে জানাতে হবে অফ অফ অর এনি আদার্স রিলেভেন্ট ইনফরমেশন, অথবা অন্য কোনো রিলেভেন্ট ইনফরমেশন
আছে যা ধরেন এটার সাথে সম্পৃক্ত, এক্ষেত্রে যারা ইনচার্জ রয়েছে ওই এরিয়াতে, হতে পারে সেফটি অফিসারের উপরে, ফায়ার সেফটি অফিসারের উপর, সুপারিয়র হতে পারে, তার সেফটি ম্যানেজার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, সে অবশ্যই তাদেরকে এটা জানাতে হবে তাদের সচেতনতার জন্য বা তাদের অ্যাকনলেজমেন্টের জন্য। তো এখন সেফটি অফিসারের আরো কিছু দায়িত্ব রয়েছে, সেক্ষেত্রে ফায়ার সেফটি ব্রিফিং সে অবশ্যই কি থাকবে, সে তাদের যে এমপ্লয়ার গুলো রয়েছে, সরি এমপ্লয়ি গুলো রয়েছে, ওল্ড বা নিউ স্টাফ যারা রয়েছে, তাদেরকে অবশ্যই ইন্ডাকশনের মাধ্যমে যখন সে প্রথমে লোকজনগুলো কোনো টিম বা কোনো ব্যক্তি যখন কোম্পানিতে জয়েন করে, সেক্ষেত্রে তাদেরকে ইন্ডাকশন দেওয়া হয়, মানে কোম্পানির রোলস রেসপন্সিবিলিটি গুলো জানানো হয়, কিভাবে সেফটি এনশিওর করতে হবে এটা জানানো হয়, কোনটা করতে পারবে কোনটা করতে পারবে না সেটা জানানো হয়, এবং ফায়ার সেফটি সম্পর্কে তাদেরকে জানানো হয়, এবং রেগুলার রিফ্রেশার ট্রেনিং। ধরেন 1 বছর হয়ে গেছে একটা কোম্পানির একটা স্টাফ জয়েন করেছে, প্রতি 1 বছর পর পর এগুলো আবার রিফ্রেশ, আবার নতুন করে তাদেরকে ট্রেনিং দিতে হবে। কি কি থাকবে এখানে ট্রেনিং এর মধ্যে? অবশ্যই ইমার্জেন্সি প্ল্যান সম্পর্কে তার ধারণা থাকতে হবে, তাকে ধারণা রেখে ওই লোকজনকে, যাদের স্টাফ, ওদেরকে বলতে হবে কোথায় ফায়ার এক্সিট রয়েছে, ফায়ার এক্সিটটা কোথায় রয়েছে ওটা অবশ্যই জানাতে হবে ওই কোম্পানির স্টাফ গুলোকে, যেন তারা ইমার্জেন্সি টাইমে এটা ইউজ করে বেরিয়ে আসতে পারে। ও তারপর কোথায় বের হওয়ার পরে সে কোথায় গিয়ে দাঁড়াবে, অ্যাসেম্বলি পয়েন্ট, এবং সহজে কিভাবে ওখানে যেতে পারবে সেই জিনিসটাও তাকে জানাতে ওই লোকজনকে, কোম্পানির স্টাফ গুলোকে বা ওয়ার্কার গুলোকে অবশ্যই জানাতে হবে। ফায়ার প্রিকশন ইন বিল্ডিং, আমাদের যে প্রিকশন গুলো নেওয়া আছে ফায়ার বিল্ডিং এর, এগুলো কোম্পানির লোকজনগুলো বা ইন্ডাস্ট্রির লোকজনগুলোকে অবশ্যই জানাতে হবে। হোয়াট ফায়ার ইকুইপমেন্ট ইজ অ্যাভেলেবেল, কি কি ধরনের ফায়ার ইকুইপমেন্ট রয়েছে আমাদের ফ্যাক্টরিতে বা ইন্ডাস্ট্রিতে, আমার কোম্পানিতে, এগুলো অবশ্যই ধারণা দিয়ে রাখতে হবে ওয়ার্কারদের বা স্টাফদের। এবং হাউ টু রিপোর্ট ফায়ার সেফটি ইস্যু, কোথাও আগুন লাগলে কিভাবে রিপোর্ট করতে হবে, কিভাবে সেফটি অফিসারকে ফোন দিতে হবে বা ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারে কল দিতে হবে, সেই জিনিসটা ওই ট্রেনিং, রিফ্রেশার ট্রেনিং বা ইন্ডাকশনে অবশ্যই লোকজনকে নোটিফাই করতে হবে। এটা কোম্পানির ওয়ার্কার হতে পারে, সুপারভাইজার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, যারা নতুন জয়েন করে তাদেরকে অবশ্যই রিমাইন্ড করে দিতে হবে অথবা ট্রেনিং দিতে হবে। দ্য ইম্পর্টেন্স অফ কিপিং ফায়ার ডোর ক্লোজ, ফায়ার ডোর আমরা ক্লোজ করে রাখবো, এবং অনেক সময় খোলা রাখলে কি হবে, খোলা রাখলে যে কোনো অবস্থায়, যেমন ফায়ার ডোর যেহেতু লক থাকে না, যে কোনো সময় যে কোনো একটা অকারেন্স হয়ে যেতে পারে, অবশ্যই এটা আমরা ফায়ার ডোর বা ইমার্জেন্সি ডোরটা ক্লোজ রাখবো, কিন্তু একদম লক করে রাখবো না, এটা ক্লোজ করে রাখবো। তো যখন আগুন লাগবে বা প্রিকশন হিসেবে আমরা অনেক সময় সেফটি অফিসার যারা আছে, যারা সেফটি অফিসার, তারা ফায়ার রিস্ক অ্যাসেসমেন্ট বা আর এটা করতে হয়। তো আর এর মধ্যে কি কি মেনশন থাকে, যে হ্যাজার্ড রয়েছে এটা আইডেন্টিফাই করা, হ্যাজার্ডটা কি কি হ্যাজার্ড রয়েছে একটা কাজের লোকেশনের মধ্যে, ও বা আগুন লাগার সম্ভাবনা কি, একটা হটওয়ার্ক করব, ওখানে কি কি হ্যাজার্ড থাকতে পারে ওটা আইডেন্টিফাই করা। আইডেন্টিফাই দ্য পিপল এট রিস্ক, এখানে যারা কাজ করবে, কি ধরনের লোক কাজ করবে, ওয়ার্কার, সুপারভাইজার, ম্যানেজার, ইঞ্জিনিয়ার, ওটা আইডেন্টিফাই করা। ইভালুয়েট এন্ড অ্যাক্ট, এটা মোটামুটি আপনার আইডেন্টিফাই করার পরে এটা ইভালুয়েট করব, আমরা মেজার করব, পরিমাপ করব, এবং ওইটার উপরে বেস করে আমরা এটা অ্যাকশন নিব। প্লাস রেকর্ড, প্ল্যান এন্ড প্রিন্ট, আমরা এটা রেকর্ড রাখবো, প্ল্যান করব, এবং ট্রেন আপ করবো লোকজনকে, এবং সাথে এটা প্রতি 1 বছর, 2 বছর বা 1 বছর পর পর এক এক কোম্পানির এক এক নিয়ম অনুসারে এই রিস্ক অ্যাসেসমেন্ট বা আর এটা রিভিউ করতে হয়। অন্য একটা আরে 2 বছর, মিনিমাম 2 বছরের আপনার অ্যাজ পার ডব্লিউএইচএস রুল অনুসারে আমার 2 বছর পর পর রিভিউ করতে হয়, অথবা কোনো একটা ইনসিডেন্ট হলে ওটার মধ্যে রিভিউ করতে হয়। তাহলে রিস্ক অ্যাসেসমেন্টে কয়টা ধাপ রয়েছে দেখেন, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, আমরা একটু আগে বললাম। তো স্টেপ 1 কি করব, আইডেন্টিফাই দ্য সোর্স অফ হ্যাজার্ড, ইগনিশন হ্যাজার্ড, যে হ্যাজার্ডটা রয়েছে এটা আইডেন্টিফাই করব। তারপর হচ্ছে আপনার আইডেন্টিফাই দ্য সোর্স, ফোর্সিবল কজেস এক্সপ্লোজন,
যে যেটার মাধ্যমে আগুন লাগার সম্ভাবনা রয়েছে এটা আইডেন্টিফাই করতে পারি, এবং আইডেন্টিফাই দ্য সোর্স অফ অক্সিজেন, যে একটা ওয়ার্ক প্লেসের মধ্যে অক্সিজেন কোথা থেকে আসবে আগুন যদি লাগে, এটা সোর্স হিসেবে আমরা এটা আইডেন্টিফাই করব। এটা রিস্ক অ্যাসেসমেন্টে আমরা মেনশন করতে পারি। আইডেন্টিফাই হু আর দ্য রিস্ক, কে আক্রান্ত হতে পারে। আইডেন্টিফাই হোয়াই দে আর এট রিস্ক, যে কেন তারা আহ, আক্রান্ত হতে পারে সেটাও আমরা আইডেন্টিফাই করব বা খুঁজে বের করব। ওকে, তৃতীয় স্টেপের মধ্যে আমরা ইভ্যালুয়েট করব যে এটা লো, মিডিয়াম, হাই রিস্ক আছে কি, কতটুকু পর্যায়ে আছে। যদি লো হাই হয় তাহলে এটা আমরা মিডিয়ামে আনার জন্য চেষ্টা করব। আর কিভাবে করতে পারে, কন্ট্রোল মেজার এবং এডিশনাল কন্ট্রোল মেজার হিসেবে আমরা এটা নিতে পারি। ধরুন একটা কন্ট্রোল হট ওয়ার্কের ক্ষেত্রে আমরা কি কি করতে পারি, আহ, আমরা রিস্কটা কন্ট্রোল করার জন্য আমরা পারমিট টু ওয়ার্ক সিস্টেম করতে পারি। প্রথমে আমরা যে এডিশনাল কন্ট্রোল মেজারের আগে আমরা কি করব, টোটাল জায়গাটা কভার আপ করে ফেলবো সুন্দর করে। এটা কন্ট্রোল মেজার হিসেবে, এডিশনাল কন্ট্রোল মেজার হিসেবে আমরা পারমিট টু ওয়ার্ক সিস্টেম করতে পারি, লোকজনকে ট্রেনিং দিতে পারি, সাইনেজ প্রোভাইড করতে পারি। এগুলো হচ্ছে এডিশনাল কন্ট্রোল মেজার হিসেবে আমরা ইউজ করব। দেন রেকর্ড সিগনিফিক্যান্ট ফাইন্ডিংস, যদি কোনো ফাইন্ডিং থাকে ওটা আমরা রেকর্ড ডাউন করব, যে হটওয়ার্ক লোকেশনের মধ্যে 2 ড্রাম তেল রয়েছে, ওইটা রেকর্ড ডাউন করব। এবং এটা তেলটা আমরা সরিয়ে ফেলার পরও আমরা এটা কতটুকু দূরে সরিয়ে রেখেছি, কোথায় রেখেছি, এটাও আমরা রেকর্ড ডাউন করব। প্রসিডিউর ইমার্জেন্সি প্ল্যান, যদি কোথাও আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, এটা ইমার্জেন্সি প্ল্যান কিভাবে কি করতে হবে, এটা ইমার্জেন্সি প্ল্যান তৈরি করে আমরা ধারাবাহিকতা কোনটার পর কোনটা হবে এটা প্রসিডিউর একটা মেনটেন করব। প্রোভাইড ইনফরমেশন এন্ড ইনস্ট্রাকশনস, প্রোভাইড ইনফরমেশনস, যে আপনার অবশ্যই রিস্ক অ্যাসেসমেন্টের মধ্যে ইনফরমেশনটা মেনশন থাকবে যে কোনটার পর কি হবে, কাকে কল দিতে হবে, কে এটার জন্য রেসপন্সিবল এই কাজের জন্য, কোন সুপারভাইজারের নাম, এটা অবশ্যই এখানে মেনশন থাকতে হবে। এবং কোনো আগুন লাগলে কোনটার পর কি করতে হবে, কাকে কল দিতে হবে, এটা অবশ্যই ইনস্ট্রাকশনটা মেনশন করা থাকতে হবে। কোঅপারেট অ্যান্ড কোঅর্ডিনেট উইথ আদার্স, ধরেন একজন কাজ করতেছে যে হট ওয়ার্কে, একজন কাজ করতেছে পেইন্টিং এর, তো আমরা হট ওয়ার্ক এবং পেইন্টিং ওয়ার্ক এটা হচ্ছে ইনকম্পাটেবল, আপনার ওয়ার্ক ইনকম্পাটেবল হচ্ছে সাংঘর্ষিক কাজ। তো সেক্ষেত্রে কে আগে করবে কে পরে করবে, বা এটা প্রপার কোঅর্ডিনেট করে যে তুমি ভাই আগে করো, তোমার কাজ শেষ হলে, হট ওয়ার্ক শেষ হলে আমি পেইন্টিংটা পরে করব। এভাবে একটা কোঅর্ডিনেশন মেনটেন, বা আমি পেইন্টিংটা শেষ করি তুমি হট ওয়ার্কটা পরে করো, এভাবে একটা কোঅর্ডিনেশন করে বা কোঅপারেট করে আমরা এটা 4 নাম্বার স্টেপের মধ্যে এটা আমরা মেনশন করব রিস্ক অ্যাসেসমেন্টের মধ্যে। দেন মনিটর হোয়াট ইউ আর ডুইং ইটস এফেক্টিভ, আমরা অবশ্যই মনিটর করব আমরা কি করতেছি, কি কাজ করতেছি, হটওয়ার্ক করতেছি কিনা, হটওয়ার্ক করতেছি এবং কজন লোক করতেছে, এবং এটা যেগুলো রিস্ক অ্যাসেসমেন্টে দেওয়া আছে এগুলো ইফেক্টিভলি হচ্ছে কিনা সেই জিনিসটা অবশ্যই মনিটরিং করব। কনসিডার রিস্ক ফ্রম চেঞ্জেস অন সাইট বিফোর দে আর ইন্ট্রোডিউসড, আপনার কোনো সময় যদি কাজের লোকেশন চেঞ্জ হয়ে যাচ্ছে অবশ্যই তাদেরকে ইনফর্ম করতে হবে। কনসিডার রিস্ক ফ্রম চেঞ্জেস অন সাইট বিফোর দে আর ইন্ট্রোডিউস, সো যদি কোনো কাজের জায়গায় চেঞ্জেস হচ্ছে তারা তাদের শুরু করার আগে অবশ্যই, যারা ওয়ার্কার আছে তারা শুরু করার আগে তাদেরকে অবশ্যই নোটিফাই করতে হবে। এবং যদি কোনো একটা ফায়ার নিয়ার মিস হয় সেক্ষেত্রে অবশ্যই সেই ফায়ার বা নিয়ার মিসের ক্ষেত্রে আমার সেই জিনিসটা এখানে রিভিউর ক্ষেত্রে যখন আমরা রিস্ক অ্যাসেসমেন্টে রিভিউ করব সেক্ষেত্রে এটাও মেনশন করতে দেখতে হবে। ওকে, রিমেম্বার the successful use of fire extinguisher depends on following conditions. So একটু আগে যেটা বললাম আমরা অবশ্যই এটা আবার আপনাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি, ফায়ার এক্সটিংগুইশার ইজিলি অ্যাক্সেসেবল এন্ড ইন গুড কন্ডিশন, গুড ওয়ার্কিং কন্ডিশন। যদি ফায়ার এক্সটিংগুইশার ইউজ করা হয় সেক্ষেত্রে অবশ্যই মানে এমন একটা জায়গায় রাখতে হবে যে সহজে ভিজিবল থাকে, দেখা যায় অথবা সহজে গিয়ে নেওয়া যায়, এবং এটা যেন ঠিক মতো কাজ করে। অনেক সময় ফায়ার এক্সটিংগুইশার থাকে কিন্তু প্রেসার নাই, তো ওটা ইমার্জেন্সি টাইমে তো ইউজ করা যাবে না। সেক্ষেত্রে অবশ্যই ওয়ার্কিং কন্ডিশন থাকতে হবে ফায়ার এক্সটিংগুইশার। এন্ড যে কাজে যে ফায়ার এক্সটিংগুইশার এটা অ্যাপ্রোপ্রিয়েট ভাবে আছে কিনা সেটাও দেখতে হবে।
এবং ফায়ার দ্য ফায়ার মাস্ট বি ডিসকভার ইন ইটস। তো এই জায়গার মধ্যে আপনি যেটা বলবেন যে আপনার যে যে ফায়ার এক্সটিংগুইশার এমন একটা জায়গায় রাখতে হবে সেক্ষেত্রে সহজে ডিসকভার, যে ফায়ার যখন যদি আগুনটা লেগে যায় সেক্ষেত্রে আগুনটা লাগার সাথে সাথে কিভাবে ফায়ার এক্সটিংগুইশারটা কাজ করবে ইফেক্টিভলি ভাবে এবং কোথায় খুঁজে পাওয়া যাবে, এটা আমরা ওখান থেকে ওই জায়গাটাকে ফায়ার এক্সটিংগুইশার যেখানে বসানো হয় বা ইনস্টল করা হয় ওখান থেকে আমরা খুঁজে বের করে নিয়ে আসার মতো ওই লোকেশনে ফায়ার এক্সটিংগুইশারটা সেট করতে হবে। যাক, এগুলো তো অলরেডি বলা হয়েছে। তো সাথে ফায়ার ড্রিল যে জিনিসটা আমি একটু আগে বললাম, ফায়ার ড্রিল এমন একটা জিনিস যেটা সিনারিও যেন অভিনয় করা বা মানুষকে রিমাইন্ড করা, শেখানো যে ইমার্জেন্সি টাইমে কিভাবে আপনি ইভাকুয়েট হবেন, যে কোনো একটা আগুন লাগলে ওখান থেকে কিভাবে বেরিয়ে আসবেন, কিভাবে কোন পথ দিয়ে আপনি হেঁটে আসবেন, আপনার অ্যাক্সেস রোডটা কোন দিকে, ইমার্জেন্সি এক্সিট রোডটা কোন দিকে, সেই জিনিসটা আপনি ওখান থেকে ওটা একজন ফায়ার সেফটি অফিসার বা ফায়ার সেফটি ম্যানেজার অথবা ফায়ার সেফটি টিমে যারা আছেন, ধরো প্রতি 15 দিন বা 1 মাস পর পর লোকজনকে যখন এই ট্রেন আপটা করাবেন, তাহলে সহজে মানুষ ইমার্জেন্সি টাইম বা একদম সিরিয়াস টাইমের মধ্যে ওখান থেকে বেরিয়ে আসতে পারবে। তো রেসপন্ডিং টু দ্য ফায়ার অ্যালার্ম, যদি আপনি ফায়ার অ্যালার্ম শুনেন বা আপনার টিম মেম্বার বা আপনার ওয়ার্কার ফায়ার অ্যালার্ম শুনে, সেক্ষেত্রে কি হতে হবে? তাহলে সে অবশ্যই শান্ত থাকতে হবে প্রথম অবস্থায় শোনার সাথে সাথে। কারণ কেন? অনেক সময় ফলস অ্যালার্ম তৈরি হয়, কোনো অবস্থায় ফলস অ্যালার্ম তৈরি হয়, সেক্ষেত্রে শান্ত থাকতে হবে। ট্রিট দ্য অ্যালার্ট অ্যাজ ইট ইজ রিয়েল ফায়ার। সো যদি ফায়ার আপনার অ্যালার্ম শুনতে পান, এটা বুঝে নিতে হবে নর্মালি এটা ইমার্জেন্সি, কিন্তু এটা শোনার সাথে সাথে আপনাকে শান্ত থাকতে হবে। একদম মানে হই হুল্লোড় করা যাবে না বা তাড়াহুড়ো করে বেরিয়ে আসার জন্য চেষ্টা করবেন, শান্ত করে আস্তে আস্তে চলে আসতে হবে। স্টপ, যদি আপনি কোনো কাজ করে থাকেন, কোনো হটওয়ার্ক করে থাকেন অথবা আপনার লোকজন হটওয়ার্ক করে থাকে বা কোনো অফিসে আপনি কাজ করে থাকেন, এটা আপনার যে কাজটা করতেছেন ওটা সঙ্গে সঙ্গে স্টপ করতে হবে। স্টার্ট মুভিং আউট, ওখান থেকে আপনি আস্তে আস্তে আপনি সরে আসার জন্য চলে আসতে হবে। কোথায় যাবেন? সরে ইমার্জেন্সি এক্সিট দিয়ে সঙ্গে সঙ্গে কোথায় বেরিয়ে আসবেন? অবশ্যই আপনার অ্যাসেম্বলি পয়েন্টে গিয়ে আপনি ওখানে গিয়ে দাঁড়াবেন। ক্লোজ ইউর ডোর, আপনার ডোরটা ক্লোজ করবেন। লিভ দ্য লাইট অন, অবশ্যই লাইটটা অন করে রাখবেন। কারণ আপনি যদি লাইটটা বন্ধ করে চলে আসেন, অন্য কেউ যদি বেরিয়ে আসতে চায় ওই রাস্তা দিয়ে, তাহলে সে অন্ধকারে কিছু দেখতে পাবে না। মেকিং ইউ তারো দ্য বিল্ডিংস, তো মুভ দ্য নিয়ারেস্ট এক্সিট, যখন আপনি নিয়ারেস্ট এক্সিট থাকবে ওই এক্সিট দিয়ে আপনি বেরিয়ে আসবেন। চাই দ্য ডোর ফর হিট, যখন আপনি দরজাটা ধরবেন তখন অবশ্যই দেখবেন দরজাটা গরম কিনা। অনেক সময় দরজা গরম হয়ে যায়, কেন? হিটের কারণে। সেক্ষেত্রে অবশ্যই আপনি হাত দিয়ে টাচ করে বুঝতে পারবেন যে দরজাটা গরম কিনা। অবশ্যই ইমার্জেন্সি টাইম বা আগুন লাগলে সঙ্গে সঙ্গে স্টিয়ার মানে সিঁড়ি দিয়ে বের হবেন। কারণ অনেক সময় আমরা লিফট দিয়ে বের হতে গেলে কারণ লোডশেডিং এর কারণে লিফট আটকে যায়। বাংলাদেশে ম্যাক্সিমাম লিফট গুলো রয়েছে এখনো পর্যন্ত অ্যানালগ। এখন যেগুলো আছে এগুলো যে নতুন করে ইনস্টল হচ্ছে, এগুলো নতুন আপনার যে ফ্যাসিলিটি গুলো আছে, যে নষ্ট হয়ে কারেন্ট কাট অফ হয়ে যায়, সে নিয়ারেস্ট ফ্লোরে গিয়ে আপনাকে নামিয়ে দিবে। ওয়াচ ফর দ্য স্মোক সাইন, অবশ্যই স্মোক সাইনটা দেখবেন। ডিসেন্ড ডাউন টু দ্য ডেজিগনেটেড মিটিং পয়েন্ট, অবশ্যই যেখানে ডেজিগনেটেড মিটিং পয়েন্ট আছে বা অ্যাসেম্বলি পয়েন্ট আছে ওখানে গিয়ে আপনি দাঁড়াবেন। আপনি আপনার ঘর থেকে বা আপনার অফিস থেকে বেরিয়ে আসবেন ক্লিয়ার সাইড ওয়াক দিয়ে এবং সেফ ডিস্টেন্স মেনটেন করবেন। ওয়েট ফর অল ক্লিয়ার্স, এবং ওই যে ডেজিগনেশন প্লেসে গিয়ে বা মাস্টারিং পয়েন্ট বা অ্যাসেম্বলি পয়েন্টে গিয়ে ওখানে অপেক্ষা করবেন। আপনি অবশ্যই অপেক্ষা করবেন যতক্ষণ পর্যন্ত সবাই বেরিয়ে না আসে। ডিউরিং ইমার্জেন্সি টাইমে অবশ্যই স্টিয়ারওয়েজ মানে আপনি অবশ্যই সিঁড়ি দিয়ে বেরিয়ে আসবেন। যেন লিফটে যদি আটকে পড়েন, একটু আগে বললাম লিফট ইউজ করা যাবে না,
যে কোনো সময় এটা পাওয়ার কাট লোডশেডিং হয়ে আপনি ওখানে আটকে যান। প্রিকশন, কি কি প্রিকশন হতে পারে? কিপ ফায়ার ডোর অফ দ্য স্টেয়ারকেস ক্লোজড, মানে ফায়ার ডোরটা ক্লোজ করে রাখতে হবে। ইফ কেপ্ট ওপেন, হিট অ্যান্ড স্মোক will enter the staircase during fire and prevent escape of occupant. So সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ফায়ার ডোরটা, আপনি যদি এই দিক দিয়ে বেরিয়ে যান, অবশ্যই এটা ক্লোজ করে রাখতে হবে, কারণ বাইরে যদি আগুন লাগে ধোঁয়াটা এদিক দিয়ে চলে আসবে। তো যারা এখান থেকে বেরিয়ে আসবে তাদের অবশ্যই কষ্ট হবে অথবা তাদের অজ্ঞান হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ফায়ার ডোরটা অবশ্যই ক্লোজ রাখতে হবে। তো এটা হচ্ছে ইমার্জেন্সি সাইন। আপনার ইমার্জেন্সি সাইন অবশ্যই যেন সহজে মানুষ দেখতে পায়, বা সহজে অনেক সময় এই জায়গার মধ্যে সাইনেজের উপরে একটা লাইটে মানে আপনার লাইটিং করা ইমার্জেন্সি সাইনেজ দেওয়া থাকে, যেন ইমার্জেন্সি টাইমে এটা যদি রুম অন্ধকার হয়ে যায় সেক্ষেত্রে এই সাইনেজের মাধ্যমে সে বেরিয়ে আসতে পারে। এবং আহ এই ইমার্জেন্সি টাইমের মধ্যে ডিসপ্লে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার নিয়ার দ্য টেলিফোন। সো আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই যে ফ্লোর বা যে ওয়ার্ক লোকেশনে আপনারা কাজ করতেছেন বা কাজ করে ওয়ার্কাররা, অবশ্যই ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারটা ওখানে প্রিন্ট করে, বড় করে প্রিন্ট করে, যেন লোকজন যে কোনো সময় ফোন দিতে পারে, ওই নাম্বারটা ওখানে ডিসপ্লে করে রাখতে হবে। কেসের সাথে আমরা শেষের দিকে চলে আসছি। হোয়াটস রং, এটার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, কি কি রং আছে একজন বলেন তো? কেউ আছেন নাকি ঘুমিয়ে পড়েছেন? স্যার এখানে মার্কেট হয়েছে একটা থেকে অনেকগুলো, এটা risk। কি ধরনের রিস্ক এখানে? ওভার ভোল্টেজ হয়ে যেতে পারে স্যার। ওভারলোড, ওভারলোড মানে ওভারলোডিং ওভারলোডিং এর কারণে যে কোনো সময় আগুন লাগতে পারে। এখানে কি ধরনের রয়েছে আপনার আপনার কি ধরনের রং রয়েছে এখানে, কেউ বলেন তো? আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনার হাউসকিপিং, পুয়ার হাউসকিপিং পুয়ার হাউসকিপিং রয়েছে। যে কোনো সময় যদি আগুন লাগে, কম্বাস্টেবল ম্যাটেরিয়াল লাগে, এখান থেকে যদি আপনার আগুনটা লাগে বা এখান থেকে আপনারা দেখেন ওভারলোডিং এর কারণে যদি আগুন লাগে, সেক্ষেত্রে খুব ইজিলি কম্বাস্টেবল ম্যাটেরিয়াল পেয়ে যাবে সে, ইলেকট্রিক্যাল কেবল লাইন বা টিভি টিভি পেয়ে যাবে। সেক্ষেত্রে খুব সহজে আগুনের ফায়ার অ্যাক্সিডেন্ট হতে পারে। তারপর কি হতে পারে, যখন আমরা অনেক সময় দেখা যায়, আমার অনেকবার হয়েছে, আপনার আয়রন করতে গিয়ে রেখে চলে গেছে, অনেক সময় পুরা কাপড়টাই এই জায়গায় বরাবর বার্ন হয়ে যেতে পারে। কি হয় অনেক সময়, কারণ যদি সুতি কাপড় বা বিভিন্ন আহ যে সহজেই পুড়ে যায় এরকম কাপড়ে যদি এই ধরনের আয়রন রেখে আপনি চলে যান, আগুনটা তাড়াতাড়ি আহ আগুন লেগে যেতে পারে বা ফায়ার অ্যাক্সিডেন্ট, মেসি ফায়ার অ্যাক্সিডেন্ট হতে পারে। এখানে কি ধরনের আপনার রং দেখতে পাচ্ছেন বলেন, কি একজন বলেন? স্যার ইমার্জেন্সি এসকেপ বন্ধ করে রাখা। কিভাবে বন্ধ করে রেখেছে? ড্রাম, র্যাক বলুন বলুন এগুলো দিয়ে। কিভাবে বন্ধ করে রেখেছে, এটা তো এমনিতে বন্ধ আছে। তাহলে তাহলে দেখেন, এই যে লোকজন যে এখানে যাবে বা বাইরে থেকে এদিক দিয়ে ঢুকবে, আহ, তাহলে সেক্ষেত্রে আমরা যখন ওই যে বললাম না একটু আগে, যে ভাঙা কোনো ফার্নিচার বা আসবাবপত্র আমরা ইমার্জেন্সি ডোরে নিয়ে গিয়ে ফেলে রাখি, এই সেম জিনিসটা এখানে রাখা হয়েছে, যে যে দিক দিয়ে এক্সিট হবে ওই এক্সিটটা এখানে এটা দিয়ে অবস্ট্রাকশন করা আছে। এটা অবশ্যই করা যাবে না। এটাতে কি রং আছে, কি একজন বলুন? আমরা অলমোস্ট শেষের দিকে।
এটাতে কি র্যাঙ্ক আছে? স্যার এখানে তো ডাইরেক্ট লাগতেছে ওই স্পার্ক গুলো লাগতেছে ক্যাশের বোতলে। হ্যাঁ, গ্যাসের বোতলে এটা যদি অ্যাসিটিলিন এন্ড অক্সিজেন সিলিন্ডার বোতল হয়, সে কাটিংটা করছে, এই কাটিং এর স্পার্কটা সরাসরি ইয়াতে লাগছে, কোথায়? ফায়ার এক্সটিংগুইশারে, সরি, গ্যাস বোতলে। এই গ্যাস বোতল যে কোনো সময় এক্সপ্লোজন হতে পারে। এখানে কি রং আছে বলেন, দেখে বলুন। স্যার এইখানে পোর হাউসকিপিং আছে। ভেরি গুড, ভেরি গুড। পোর আর কি আছে? হাউসকিপিং। এখানে ওয়েল্ডিং মেশিন আছে, এখানে ফোর সাথে হচ্ছে কি আপনার ওয়েল্ডিং মেশিন আছে, তারপর হচ্ছে আপনার এই যে পেসেসওয়ে ওয়েল্ডিং বা মেশিনের ওগুলো হোল্ডারটা সব হচ্ছে কিনা বোতলের সাথে পেঁচানো আছে। আর কি ওগুলো। হ্যাঁ, হ্যাঁ, ওয়েল্ডিং মেশিন হোল্ডারটা পেছনে আছে, তো আমরা কেবলের উপর আছে। সাথে এখানে যে কাজ করবে সে যে কোনো সময় কি হতে পারে, তার তার পায়ের মধ্যে পেঁচিয়ে সে পড়ে যেতে পারে। টোটাল টোটাল সাথে একটা লেস ল্যাডার আপ আছে, করা মনে আছে। হচ্ছে এখানে কোথাও কাজ হচ্ছে আর কি। হ্যাঁ, একদম একদম। তাহলে আমরা কি স্টাডি করে এগুলো পাচ্ছি, এগুলো আহ যে কি কি রং থাকতে পারে কেস স্টাডির মাধ্যমে, ল্যাডার থাকতে পারে, কেউ একজন উপরে কাজ করতে পারে, পুয়ার হাউসকিপিং যে গুড আইডেন্টিফাই করেছেন আপনি, এবং যে একদম ফ্লোরটা খুবই মেসি। এখানে কি দেওয়া আছে দেখেন, আমরা সিগারেটের বাট অনেক সময় সিগারেট স্মোকিং করার পরে যে যে কোনো জায়গায় থ্রো আপ করি। সেই ক্ষেত্রে হয় কি, আমি এমনও দেখেছি সিগারেট খেয়ে সিগারেট বাটটা ইয়াতে ফেলে দিয়েছে আবির বিনে, আবির বিনে আগুন লেগে গেছে। ইভেন ঢাকা এয়ারপোর্ট প্রজেক্টও হয়েছে এই জিনিসগুলো অনেকবার, বেশ কয়েকবার। তো সোফার এতটুকু পর্যন্ত আপনাদের আর কোনো কোয়েশ্চেন বা কোনো কিছু জানার আছে কিনা? কোনো কোয়েশ্চেন থাকলে জানান, বা আপনাদের কোনো কিছু শেয়ারিং এর থাকলে, জানা থাকলে, বা কোনো কিছু অভিজ্ঞতা থাকলে আমরা অলমোস্ট শেষের দিকে শেয়ার করেন। সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতাটাও আমরা জানতে পারলাম, বা ভবিষ্যতেও জিনিসটার উপরে নলেজ বাড়লো, এবং এটা থেকে আমরা লেসন লার্ন নিতে পারি। কারো কোনো কিছু শেয়ারিং থাকলে বলুন। স্যার আপনি জীবনে কখনো ফায়ার ফাইটিং করছেন? হ্যাঁ, করেছি। আমি আপনার যখন অভিজ্ঞতা জানতে চাই স্যার। আমি যখন সিঙ্গাপুরে কাজ করেছিলাম শিপইয়ার্ডে, সেক্ষেত্রে একটা শিপের মধ্যে আগুন লেগেছিল, বুঝতে পেরেছেন?